ব্রহ্মপুত্রের একটা ব্যাপক কানেক্টিভিটির কাজ করেছে, মানে অন্য কালচারের। এবং ব্রিটিশ নথিপত্রে আমরা দেখি যে কিভাবে ওই এলাকাটা এত প্রাণোচ্ছল ছিল এবং বিশাল মার্কেট ছিল। এবং লেট 19th সেঞ্চুরিতে ব্রহ্মপুত্র আপনার ঢাকা থেকে জনসংখ্যা খুব বেশি কম ছিল না, মানে 4 ভাগের 1 ভাগ মতো ছিল। সেটা কিন্তু বিশাল একটা, অত যেটাকে আমরা রিমোট বলি, কিন্তু তখনই সেটা ঢাকার প্রায় 4 ভাগের 1 ভাগ জনসংখ্যা সে কাভার করে। এভাবে আমরা দেখতে পারি যে ব্রহ্মপুত্রের যে একটা ইন্টারঅ্যাক্টিভ, ইন্টারকানেক্টেড, ট্রান্স রিজিয়নাল যে ফোকাসটা ছিল, সেটা চায়নার সাথে, তিব্বতের সাথে, বার্মার সাথে এবং এক অর্থে নর্থ ইন্ডিয়ার সাথেও গঙ্গার মাধ্যমে। শেষে ব্রহ্মপুত্র ইজ এ ভেরি ইম্পর্টেন্ট নার্ভ লাইন অফ সাউথ এশিয়া এবং বাংলাদেশ অফকোর্স। এই রিভারের এজেন্সিটা আমরা ধরতে পারি না, কারণ মানুষের যে এজেন্সি সেটা প্রবলভাবে আমাদের জ্ঞান চর্চার মধ্যে উপস্থিত। শুধু মানুষের ইতিহাসই ইতিহাস না, তার কারণ মানুষের বাইরের যে জগৎ, নন হিউম্যান, মোর দ্যান হিউম্যান, ইকুয়াল টু হিউম্যান যাদেরকে বলি, তাদের ছাড়া মানুষের কোনো ইতিহাস সম্ভব না। বাংলাদেশের এনভায়রনমেন্টাল হিস্ট্রি নিয়ে অনেক আগে থেকে কাজ করার চেষ্টা করেছি। আমার প্রথম বইটা ছিল দ্য বেঙ্গল ডেল্টা, ইকোলজি, স্টেট অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, 1840s থেকে 1943। এটা বেরিয়েছিল বেশ কয়েক বছর আগে। তখন আমি কাজ করছিলাম বেঙ্গল ডেল্টার রিজিয়নাল একটা পার্সপেক্টিভ থেকে, যে আমাদের বেঙ্গল ডেল্টার এনভায়রনমেন্টাল হিস্ট্রিটাকে আমি কলোনিয়াল যুগে কিভাবে ডেভেলপ করেছে সেটাকে কিভাবে দেখতে পারি। তো এইটা শেষ করার পরে আমার মনে হলো যে বেঙ্গল ডেল্টা তো একটা ব্রডার ইকোলজিক্যাল রেজিমের পার্ট। তো সেটা হচ্ছে যে বেঙ্গল ডেল্টাকে আমি চিন্তা করতে পারি না যদি আমি বেঙ্গল ডেল্টার নদী এবং এদের যে সোর্স রিজিয়ন বা হাইল্যান্ড, যে তিব্বত, হিমালয়ান যে রিভার রেঞ্জগুলো ছাড়া চিন্তা করা যায় না। তো তখন আমার মনে হলো যে প্রত্যেক নদীর, এশিয়ান যে বিগ এশিয়ান নদীগুলোর যে শেষের দিকে যে ডেল্টাগুলো আছে, বেঙ্গল ডেল্টা, যেরকম বার্মিজ ডেল্টা, ইরাবতী ডেল্টা, রেড রিভার ডেল্টা, মেকং ডেল্টা, তো এই ডেল্টাগুলোর তো একটা হিস্ট্রি আছে যেগুলো আমরা কানেক্ট করতে পারি কিনা, এই ইন্টার ডেল্টা রিলেশনশিপ থ্রু দি এন্টায়ার কোর্স অফ দ্য হিস্ট্রি অফ দিস রিভার্স। তো তখন আমার মনে হলো যে বেঙ্গল ডেল্টার উপরে যে রিজিয়নাল কাজটা করলাম, এটাকে আরেকটু বড় পরিসরে দেখার উপায় আছে কিনা। তো সেই কনটেক্সটে আমি কাজ শুরু করলাম। তখন আমি এই 6টা নদী নিয়ে কাজ করেছি, ব্রহ্মপুত্র, ইরাবতী, সালুইন, মেকং, রেড এবং ইয়াংসি নদী। এই নদীগুলার আমি চিন্তা করেছি যে কিভাবে এই রিজিয়নাল থেকে ট্রান্স রিজিয়নাল ডাইমেনশনে আনা যায়। এবং খুব ইন্টারেস্টিংলি এই 6টা নদীর একটা আঞ্চলিক যে সম্পর্ক, সেটার ব্যাপারে লেখার মতো যথেষ্ট উপকরণ বা ম্যাটেরিয়াল আমার কাছে আমি জোগাড় করতে পারলাম আর কি। তারপরে আমি এটা লেখা শুরু করেছি। অনেক আগের, দীর্ঘ সময় লেগেছে, যেহেতু মেথোডোলজিক্যালিও খুব চ্যালেঞ্জিং, তো অবশেষে বেরোলো আর কি। নদীগুলা আমাদের যেটা নদীর যে ইতিহাস তত্ত্ব, যেটা হিস্টোগ্রাফি অফ রিভার্স, এগুলো যদি চিন্তা করি, দেখি যে আমরা নদী নিয়ে অনেক ভালো ভালো কাজ হয়েছে। এক একটা নদীর ইন্ডিভিজুয়াল রিভার নিয়ে, মানে প্রত্যেক নদীর, গঙ্গা নিয়ে অনেক কাজ হয়েছে, ব্রহ্মপুত্র নিয়েও কাজ হয়েছে, অরুন্ধতী সাইকিয়া কাজ করেছেন। তো আমি দেখানোর চেষ্টা করেছি যে এই নদীগুলার এমনভাবে দেখতে পারি যে নদীগুলোর মধ্যে একটা আন্তঃসম্পর্ক আমরা পেতে পারি কিনা। তো এই তিবেতান হিমালয়ান যে নদীগুলা, যে 6টা নদী, বিস্মৃ রিভার, এইগুলোর মধ্যে আমি যথেষ্ট পরিমাণ উপকরণ পেলাম। তো যেটা আপনি বললেন যে এটা যদি পোস্ট কলোনিয়াল কান্ট্রি হিসাবে চিন্তা করি, তাহলে এটা প্রায় সম্ভবত 9টা বা 10টা দেশের মধ্য দিয়ে গেছে। তো বাংলাদেশ, ইন্ডিয়া,
ইউনান বা চায়না যেটা, আর লাওস, আপনার থাইল্যান্ড, কম্বোডিয়া। তো এভাবে প্রায় অনেকগুলো নদীর এসে দিয়ে দেশ, অনেকগুলা দেশের মধ্য দিয়ে গেছে। তো এর ফলে যেটা হচ্ছে যে একটা কন্ট্রাস্ট করার সুযোগ হয়েছে যে এম্পেরিয়াল যুগে যখন এম্পায়ারগুলা, বিশেষ করে ফ্রেঞ্চ অ্যান্ড ব্রিটিশরা মোটামুটি কন্ট্রোল করছে মোস্ট অফ দিস ল্যান্ডস্কেপস, তখন নদীগুলার সাথে মানুষের এবং মোর দ্যান হিউম্যান যে এজেন্সি অ্যাক্টরসগুলো আছে সেইগুলোর সাথে কিভাবে কাজ করেছে, নদীর ইন্টারাকশন কিভাবে হয়েছে, আর পোস্ট কলোনিয়াল যুগে এসে সেটা কিভাবে চেঞ্জ হয়ে গেল, পরিবর্তিত হলো, ওই বিষয়গুলো নিয়ে একটা কম্পেয়ার করার সুযোগ তৈরি হয়েছে আর কি, যে পোস্ট কলোনিয়াল স্টেট কিভাবে এই কন্টিনেন্টটাকে ডিসরাপ্ট করেছে। ফ্লুভিয়াল কমন্সের ধারণাটা এই বইয়ের মধ্যে একটা প্রমিনেন্ট ধারণা। এখানে আমি বলার চেষ্টা করছি যে এশিয়ার যে যে গ্রোথ বা কালচারাল, ইকোনমিক এবং পলিটিক্যাল যে ডেভেলপমেন্ট ওভার দ্য লাস্ট ফিউ সেঞ্চুরিজ, নদী একটা সেন্ট্রাল একটা এলিমেন্ট ছিল। তো এই অনেকে কম্পেয়ার করি, আমরা সময় কম্পেয়ার করি মেডিটেরেনিয়ান ওয়ার্ল্ড নিয়ে, অনেক বিশেষ করে ব্রডেলের অনেক বড় বড় কাজ আছে। তো ওখানে মেডিটেরেনিয়ানকে কেন্দ্র করে মানে উনি রিভারের কানেকশনের কথা বলেছেন, যে মেডিটেরেনিয়ান ওশানের সাথে, মেডিটেরেনিয়ান সি এর সাথে কিভাবে নদী, কিছু কিছু নদী আছে যেগুলা ওই রিজিয়নগুলোকে কানেক্ট করছে। তো আমি দেখেছি যে মেডিটেরেনিয়ান ওয়ার্ল্ডে যে নদীগুলা, সেগুলো থেকে অনেক বেশি বড় এবং অনেক বেশি পেরেনিয়াল রিভার যেগুলা, সেইগুলো আছে, কিন্তু সেগুলোর ইতিহাসটা সেইভাবে উঠে আসেনি। যেমন ধরেন যে ওশানিক হিস্ট্রির অনেক কাজ হয়েছে, যে ইন্ডিয়ান ওশান নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু আপনার আবার এই যে মাউন্টেন, হিমালয়, তিবেতান মাউন্টেন নিয়েও অনেক কাজ হয়েছে, যেটাকে আমরা অনেক নানাভাবে চিনি। যেমন উইলিয়াম ভ্যান শানগেল এটা নিয়ে কাজ করেছেন, উনি ওটার নাম দিয়েছেন জোমিয়া। জোমিয়া যে পাহাড়ি যে আর সেপারেটিস্ট একটা আইডেন্টিটি, আইসোলেশনিস্ট একটা আইডেন্টিটি কাজ করে, এরকম একটা জেমস স্কট এটা নিয়ে কাজ করেছেন, গুরুত্বপূর্ণ কাজ। তো এইভাবে কাজ হয়েছে, কিন্তু এই এই যে বিভিন্ন ল্যান্ডস্কেপ, মানে ওশানিক, মাউন্টেনাস, আবার যে মাঝখানে প্লেন ল্যান্ড, ডেল্টা, এগুলো নিয়ে কাজ হয়েছে, কিন্তু একসাথে যে এক করে একটা যে কাজ, যে একটা ইন্টারকানেক্টেড ল্যান্ডস্কেপ, এইটা আমার কাছে মনে হচ্ছে যে এটা সম্ভব যদি আমি নদীগুলাকে ব্যবহার করি, নদীকে নদীর দিকে ওইভাবে ইন্টিগ্রেটেড লেন্সটা দিয়ে দেখি। তো সেভাবে দেখলাম যে নদী সমুদ্রকে কভার করছে, পাহাড়ের সাথে সমুদ্র এবং ভ্যালিজ এবং ডেল্টা, সব কিছুকে নদী একটা কানেক্টিং থ্রেড কভার করছে। তো এইটা আমি যখন দেখলাম তখন মনে হলো যে হোয়াই নট পারসু দিস ফর অল দ্য রেস্ট অফ দ্য রিভার্স। তো এইভাবে আমি দেখলাম যে এই এই মেইনল্যান্ড সাউথ ইস্ট এশিয়া, ইস্টার্ন সাউথ এশিয়া এবং ওয়েস্টার্ন চায়না, এগুলাকে নিয়ে যে ব্যাপক নদীর, যে বিশাল নদী, একে আমরা একটা নাম দিতেই পারি ফ্লুভিয়াল এশিয়া। ফ্লুভিয়াল এশিয়া, সেই অর্থে এটা ফ্লুভিয়াল এশিয়া বলছি। ইকোলজিক্যাল কমন্সও একটা ফ্লুভিয়াল এশিয়ার একটা ধারণা বইটাতে আছে, আর ইকোলজিক্যাল কমন্সের ধারণাটা ওটার সাথে কানেক্টেড। যে এই ফ্লুভিয়াল এশিয়াটার সাথে এই 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 কমন্স, বা যেটাকে আমরা বলছি যে সামথিং দ্যাট ইজ কানেক্টেবল টু মেনি এলিমেন্টস, মেনি অ্যাক্টার্স, এই নদীর পক্ষে এটা সম্ভব ছিল এক করা সবাইকে। আমি যদি উদাহরণ দিই, যেমন ধরেন এই
নদীর যে সঙ্গমটা, যখন ছোট নদী বড় নদীর সাথে মিলিত হচ্ছে, এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে মার্কেট এবং বাজার এগুলো গড়ে উঠেছে এবং প্রত্যেকটা নদীর ক্ষেত্রে প্রযোজ্য। এবং সেটা এক ধরনের মানুষের কাছে বিভিন্ন এথনিক গ্রুপ এবং বিভিন্ন আপনার কমার্শিয়াল এজেন্টস বা ইভেন অন্য পলিটিক্যাল বা ওই যে গভর্নমেন্টের যে অফিসার বা সব ধরনের বোটম্যান, সব ধরনের মানুষের একটা মিলন ক্ষেত্র হয়ে গেছে আর কি। কিন্তু আরও যেটা বিষয়টা সেটা হলো পাওয়ারের যে সমন্বয়টা হয়েছে, যে নদীর একটা অংশ দিয়ে ইম্পেরিয়াল ফোর্সে ধরেন ব্রিটিশরা যেতে পারছে, কিন্তু আলটিমেটলি যত উপরের দিকে যাচ্ছে তত বেশি সংকীর্ণ হয়ে যাচ্ছে, খরস্রোতা হচ্ছে এবং সেখানে এই নেভিগেবিলিটি কমে যাচ্ছে। তো তাদের পক্ষে অতটা ইজিলি মোবাইল হতে পারছে না তারা। তখন এই জায়গাটা কিন্তু আরেকটা পাওয়ার, সোশ্যাল পাওয়ার বা পলিটিক্যাল পাওয়ার বলে যে এথনিক গ্রুপগুলা, তাদেরকে ওইভাবেই ডিসপ্লেস করতে পারছে না এম্পায়ার। তো এর ফলে হচ্ছে তাদের একটা নেগোসিয়েশন আসতে হচ্ছে, একটা কনভারসেশন আসতে হচ্ছে। তো সেটাও একটা কমন্স তৈরির একটা পাটাতন তৈরি হচ্ছে, যে নদীতে কারোরই একচ্ছত্র আধিপত্য থাকছে না, আবার কেউই মানে সরে যায়, মানে ডিসপ্লেসড হচ্ছে না। তো এটা একটা কাজ। এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে নন হিউম্যান এলিমেন্টস। আপনি যদি দেখেন যে প্রত্যেকটা নদী দিয়ে যদি উপরের দিকে যান, এই ডেল্টাগুলো দিয়ে যদি উপরের দিকে যান, দেখবেন যে এই মানে উচ্চতা বাড়ছে ল্যান্ডস্কেপের, এবং নদীগুলা সংকীর্ণ হচ্ছে, খরস্রোতা হচ্ছে, এবং মোবিলিটির ইন্টারভ্যালি যে রিলেশনশিপ মোবিলিটি মানুষের, এটা কমে যাচ্ছে। তো তাহলে আর্গুমেন্টটা হচ্ছে আপনি কিভাবে তাহলে এতগুলো নদীকে কানেক্ট করতে পারছেন এই দুর্গম এলাকা দিয়ে, ইউনানের মধ্য দিয়ে, মোরলেস ইউনানের পাশ দিয়ে, নিচু দিয়ে। কারণ এই 6টা নদী কিন্তু ব্রহ্মপুত্র, ইরাবতী, সালওয়েন, মেকং, রেড এবং ইয়াংসি, এই 6টা নদী কিন্তু কম বেশি একটা জায়গায় ইউনানের কাছাকাছি এসে 200-300 কিলোমিটারের মধ্যে কাছে এসছে, কিন্তু এই জায়গাটাই খুব দুর্গম। তো এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নন হিউম্যান যে এজেন্সি যদি বলি বা অ্যাক্টর, সেটা হলো মিউল, বাংলায় আমরা খচ্চর বলি। এরাই কিন্তু এই দুর্গম এলাকা, ইন্টারভ্যালি যে রিজিয়নটা, যেই জায়গাটাতে একটা নদীর নেভিগেবল জায়গায় পৌঁছাতে গেলে আর একটা নদীর নেভিগেবল জায়গা থেকে এই দুর্গম রাস্তাটা আর কোনো উপায় ছিল না মিউল ছাড়া। তো এর ফলে এই মিউল একটা এলিমেন্ট যোগ হলো, এই কমন্স, যে হিউম্যান এবং নন হিউম্যান সব মিলিয়ে, পাওয়ার এবং পেরিফেরাল, সব কিছু মিলিয়ে একটা কমন্স তৈরি হচ্ছে। তো এই কমন্সের ধারণাটা এখন পার্টিকুলারলি গুরুত্বপূর্ণ এই জন্যে যে পোস্ট কলোনিয়াল যুগে যখন আমরা স্বাধীনতা পেলাম, এই এলাকার এশিয়ার বেশিরভাগ দেশগুলো স্বাধীন হলো ইন ওয়ান ওয়ে অর দ্য আদার ফর্ম। এই স্বাধীনতা লাভ করার পরে তাদের মধ্যে একটা ধারণা হলো যে আমরা তো স্বাধীন হলাম, এখন আমাদের যে রিসোর্স, যে ইম্পেরিয়াল ফোর্সে যে ম্যাপগুলো তৈরি করে দিয়েছে, সেটাকে আমরা প্রণিধানযোগ্য মনে করলাম, এটাকে আমরা মনে করলাম যে নমস্য, যে হ্যাঁ এটাই আসল ম্যাপ, পলিটিক্যাল বাউন্ডারি। কিন্তু আমরা ভুলে গেলাম যে নদীটা একটা কমন্স ছিল, এটা সবার জন্য ছিল। তো এই টেনশনটা শুরু হলো আর কি। সেই টেনশনটা এখনও চলছে, তাই না? চায়নার সাথে ভাটির এলাকার যে দেশগুলার, ইন্ডিয়ার সাথে ভাটির এলাকার দেশগুলার, বিশেষ করে বাংলাদেশ, এই নদীগুলোর ডিকমুনাইজেশনের ফলে এটা তৈরি হলো, যার ফলে যেটা দাঁড়াচ্ছে যে আমরা যেটাকে ডিকলোনাইজেশন বলছি, এটা ঠিক আছে, কিন্তু একই সাথে সেটা ডিকমুনাইজেশনও হচ্ছে। তো এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ এটাকে তুলে ধরার জন্যে। এবং মূলত এই বইটা রেঞ্জ অফ দ্য রিভার লেখার পেছনে এটা একটা কাজ করেছে, এই বিষয়টা যে এই যে ফ্র্যাগমেন্টেশনগুলো হচ্ছে আমাদের নদীগুলোর, যেটা একসময় কমন্স ছিল সেটা ডিকমনাইজড হয়ে যাচ্ছে। এই ডিকমনাইজেশনের যে একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট আছে, এই যে
বিভিন্ন ইন্টার স্টেট যে গণ্ডগোলটা হচ্ছে, টেনশন হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে, পলিটিক্যাল ক্রাইসিস এবং ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি, ইকোলজিক্যাল ইস্যুসগুলো চলে আসছে, এইগুলার যে একসময় এরকম ছিল না, এটা যে একসময় মোর সাস্টেনেবল ছিল, সেইটার ইতিহাস যদি আমরা রিকভার করতে পারি, তাহলে হয়তো বর্তমান ক্রাইসিসগুলোকে আমরা একটু নতুনভাবে দেখতে পারি। সেইটাও একটা কনটেক্সট ছিল বইটা লেখার ক্ষেত্রে। এ জার্নি উইথ দ্য সান অফ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, সামথিং লাইক ব্রহ্মপুত্র। তো এই জার্নিটা খুব ইন্টারেস্টিং ছিল এই জন্য যে ব্রহ্মপুত্র লোকাল, রিজিয়নাল, অ্যাট দ্য সেম টাইম ইটস এ ট্রান্স রিজিয়নাল রিভার। তো লোকাল এই অর্থে যে ব্রহ্মপুত্রের অববাহিকায় যারা আছেন তাদের তো জীবনযাপন, তাদের অর্থনীতি, তাদের সব কিছু তো আছেই, কিন্তু এই জিনিসটা বেশি করে মানে ফ্লারিশ করেছে কারণ এটার সাথে ট্রান্স রিজিয়নাল একটা ডাইমেনশন ছিল। ব্রহ্মপুত্র ডাইমেনশনটা ট্রান্স রিজিয়নাল ছিল এই অর্থে যে ব্রহ্মপুত্র কিন্তু ব্রহ্মপুত্রের একটা অংশ তো তিব্বতের মধ্য দিয়ে আসছে, তারপরে যেটাকে আমরা দেখছি যে আসামের উপরে আরও আর একটা নদীর মাধ্যমে লোহিত সেটা কানেক্ট করে এটা একসাথে হয়ে এটা ব্রহ্মপুত্র নামে আসছে। তো এই নদীটা এর সাথে অনেক বলবো যে অসংখ্য ছোট বড় নদী অন্যান্য বিভিন্ন জায়গা থেকে মিলিত হয়ে তার মধ্যে তিস্তাও তো একটা নদী। তো এইগুলো ব্রহ্মপুত্র আকার ধারণ করছে। তো অ্যাকচুয়ালি ওই প্রথম যে অংশটার কথা বললাম ওটা হলো সাংপো, চারলং সাংপো, আর পরের লোহিত, এই দুটো একসাথে হয়ে ব্রহ্মপুত্র হলো। তো এই 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 নদী দুটার যে শাখা প্রশাখা, মানে বিশেষ করে যে ট্রিবিউটারিজগুলা, এইগুলা যেসব জায়গা থেকে আসছে তার মধ্যে তিব্বত তো আছে, তারপরে ইউনানের নিচ দিয়ে কিছু এলাকা আছে উত্তরের দিকে, আর আরও এদিকে যদি যায় সেখান থেকে আমরা বার্মা বা মিয়ানমারের দিক থেকে অনেক ছোট ছোট নদী এগুলা জয়েন করছে। তো জিওফিজিক্যাল অর্থেই আমি দেখতে পাচ্ছি যে তিনটা জায়গা মানে হচ্ছে, তিনটা জায়গার তিনটা কালচার, তিনটা সোসাইটি, তিনটা স্টেট যদি বলি ওই অর্থে, বা সভরেন্টি, সেগুলার থেকে নদীগুলা এক হয়ে ব্রহ্মপুত্র আসে। কিন্তু সেই পানির সাথে সাথে কমোডিটিজ আসছে, তারপরে মানুষ আসছে, এথনিক গ্রুপ আসছে, এই কালচারাল ফ্লো হচ্ছে, ইকোনমিক কমোডিটি ফ্লো হচ্ছে। তো এই জিনিসগুলো যে এসে একসাথে মিলিত হচ্ছে, এবং আলটিমেটলি আমরা যদি সিরাজগঞ্জের কথা চিন্তা করি, মিড 19th সেঞ্চুরি সিরাজগঞ্জ ছিল প্রবাবলি সাউথ এশিয়ার মধ্যে লার্জেস্ট, আইদার নারায়ণগঞ্জ অথবা সিরাজগঞ্জ, মানে এর থেকে বড় এই তো আর তো সাউথ এশিয়াতে আর নদী বন্দর হওয়ার তো ওরকম স্কোপ নাই। সিন্ধু নদী আছে বা গঙ্গার উপরে তো এত পানি, এত কানেক্টিভিটির দিক থেকে তো এতটা নাই। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে ধরেন বাগদাদ থেকে সুফি পীর আসছেন, যেমন ধরেন নাসিরউদ্দিন বাগদাদি, যিনি সিরাজগঞ্জে দেখা হলো মাওলানা ভাসানীর সাথে, এবং মাওলানা ভাসানী ওনার শিষ্যত্ব গ্রহণ করলেন, তারপরে উনি মাওলানা ভাসানী হলেন। মানে উনি মাওলানা ভাসানী অলরেডি ওইখানে ওই নদীর যে সেন্ট্রালিটি, বে অফ বেঙ্গলের সাথে কানেকশন, ইন্ডিয়ান ওশানের সাথে কানেকশন, ওইদিকে ব্রহ্মপুত্রের মাধ্যমে যে গঙ্গার সাথে কানেকশন নর্থ ইন্ডিয়ার সাথে, এবং অ্যাট দ্য সেম টাইম চায়না, তিব্বত এবং বার্মার সাথে কানেকশন, এই যে সেন্ট্রাল জায়গা, এই জায়গাতেই কিন্তু এই যে আমরা বলবো যে বেঙ্গল ডেল্টা যে হার্টল্যান্ড, সেটা ওই তো ব্রহ্মপুত্র, ওই সিরাজগঞ্জের ওই এরিয়া এবং গোয়ালন্দ এই দিক দিয়েই তো এই সূত্রে বলা যায় যে ব্রহ্মপুত্রের একটা ব্যাপক কানেক্টিভিটির কাজ করেছে, মানে অন্য কালচারের। এবং ব্রিটিশ নথিপত্রে আমরা দেখি যে কিভাবে ওই এলাকাটা এত প্রাণোচ্ছল ছিল এবং বিশাল মার্কেট ছিল, এবং লেট 19th সেঞ্চুরিতে ব্রহ্মপুত্র আপনার ঢাকা থেকে জনসংখ্যা খুব বেশি কম ছিল না, মানে 4 ভাগের 1 ভাগ মতো ছিল, সেটা কিন্তু বিশাল একটা
অত যেটাকে আমরা রিমোট বলি, কিন্তু তখনই সেটা ঢাকার প্রায় 4 ভাগের 1 ভাগ জনসংখ্যা সে কভার করেছে। এখন তো অনেক ডিসট্যান্স। কিন্তু তখন এটার অত্যন্ত গুরুত্ব ছিল আরকি। এবং রিচার্ড টেম্পল বলে একজন আম একজন আমাদের ছিলেন আরকি, আ বোধহয় লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্রিটিশ আমলের। তো উনিও একবার ভিজিট করেছিলেন। উনি বলছেন যে এটা হাউস, আম ইটস এ টাউন উইথআউট হাউস। মানে সবকিছুই আছে। মানুষজন, ব্যবসা-বাণিজ্য সবই হচ্ছে, কিন্তু বাড়ি-ঘর নাই। নৌকার উপরে সবকিছু হচ্ছে। ৫০-৬০ হাজার রেজিস্টার্ড নৌকায় ছিল। মানে এটা এই অর্থে বলছি যে ব্রহ্মপুত্র একটা, এবং এটা তো একটা অংশ। তারপরে এটা আরো নিচে এসে এবং পদ্মার সাথে মিলিত হয়ে যে স্রোত, সেটাও তো ব্রহ্মপুত্রের স্রোত। আর উপরে যদি যান আসাম, গৌহাটি, তারপরে আরো গোয়ালপাড়া বা আরো অন্যান্য যে এরিয়া গুলো, উপরের দিকে যত নর্থ এ যাব, তখন আরো বেশি বিভিন্ন শাখা-প্রশাখা বা শাখা-প্রশাখা বলব না, ট্রিবিউটারিজ এর মাধ্যমে আরো কানেক্টেড হচ্ছে। এবং ব্রিটিশ আমলে ব্রিটিশরা চিন্তা করেছিল যে ব্রহ্মপুত্রের মাধ্যমে কিভাবে ইয়াংজি নদীর সাথে কানেক্ট করা যায়। এবং এইটা তাদের একটা প্রকল্পই ছিল। যে ব্রহ্মপুত্রের শেষ অংশের সাথে, মানে ইস্টার্ন মোস্ট পার্টের সাথে ইয়াংজি নদীর ওয়েস্টার্ন মোস্ট পার্ট, সেটা দিয়ে কিভাবে ২০০-২৫০ কিলোমিটার হতো। তারা চেয়েছিল এটার মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করতে। সেটা শেষ পর্যন্ত প্র্যাকটিকেবল হয়নি। কিন্তু এই যে ফোর্সটা কাজ করেছে, এই যে চিন্তাটা, যে নদীর মাধ্যমে কানেক্টিভিটি করা, এই চিন্তাটা ব্রিটিশ আমলে ইম্পেরিয়াল যুগে ছিল। কিন্তু এটা বলা প্রয়োজন যে এটা তাদের আইডিয়া ছিল, এটা একটা ধার করা আইডিয়া। ধার করা আইডিয়া মানে এই কানেক্টিভিটিটা ছিলই। মানে আগে থেকেই প্রি ইম্পেরিয়াল যুগের আগের যে ইতিহাস, এই মানুষ, এথনিক গ্রুপ, ওখানকার লোকালরা, তারা নদী বাহিত প্রিহিস্টোরিক যুগ থেকে এই কানেক্টিভিটিটা করে আসছে। তো ইম্পেরিয়াল আইডিয়াটা জাস্ট চেষ্টা করেছে তারা কিভাবে তাদের মতো করে করতে পারে। তারা করতে পারে নাই, কিন্তু ওই কানেক্টিভিটি ছিল, বলবৎ ছিল। অ্যা তো ইম্পেরিয়াল যুগেই বলবৎ ছিল। ইম কিন্তু যেহেতু ব্রিটিশরা তাদের মতো করে পারে নাই, সেহেতু ওই এলাকার মানুষদের সাথে তাদের কনভারসেশন এ যেতে হয়েছে। তো এইভাবে আমরা দেখতে পারি যে ব্রহ্মপুত্রের যে একটা ইন্টারঅ্যাক্টিভ, ইন্টারকানেক্টেড ট্রান্স রিজিওনাল যে ফোকাসটা ছিল, সেটা চায়নার সাথে, তিব্বতের সাথে, অ্যাম বার্মার সাথে, এবং এক অর্থে নর্থ ইন্ডিয়ার সাথেও গঙ্গার মাধ্যমে। শেষে ব্রহ্মপুত্র ইজ এ ভেরি ইম্পোর্টেন্ট নার্ভ নার্ভ লাইন অফ সাউথ এশিয়া এবং বাংলাদেশ অফ কোর্স। এজেন্সি আছে। এই বিষয়টা আ আসলে খুব নতুনও না। কিন্তু আমরা এটা নিয়ে পরিচিত না। তার কারণটা হচ্ছে যে আমরা এই রিভারের এজেন্সিটা আম আমরা ধরতে পারি না, কারণ মানুষের যে এজেন্সি, সেটা প্রবলভাবে আমাদের জ্ঞান চর্চার মধ্যে উপস্থিত। যার ফলে আমরা বুঝতে পারি, মানুষকেই আমরা মনে করি রাজা, বাদশা, প্রজা, বা মানে হিউম্যান হিস্ট্রি মানেই হিউম্যান হিস্ট্রি। এই যে ধারণাটা, এইটা আ আস্তে, আস্তে এখন অনেকটা, মানে অনেকেই, অনেক স্কলার, অনেক ইতিহাসবিদ বলছেন যে না, মানুষের শুধু মানুষের অ্যা ইতিহাসই ইতিহাস না। তার কারণ মানুষের বাইরের যে জগৎ, নন হিউম্যান, মোর দ্যান হিউম্যান, ইকুয়াল টু হিউম্যান যাদেরকে বলি, তাদের ছাড়া মানুষের কোনো ইতিহাস সম্ভব না। আপনি যদি মানে প্রাথমিক কৃষির কথা বলেন, কৃষিকাজ তো অ্যানিমাল আম আ লেবার ছাড়া তো হয়নি। তারপরে এখনো যদি আপনি অ্যানিমাল থেকে এআই যদি বলেন, তো এআই এর, আপনি আপনি ধরে নিচ্ছি যে আমরা এআই কমপ্লিটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আপনি যে সত্যটাকে কখনো আমরা অস্বীকার করতে পারব না যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সবটাই তো অর্গানিক। মানে মানুষ যা এতদিন তৈরি করেছে, যে নলেজ বেস তৈরি করে, ওটা তো সেটারই কালেকশন। তার বাইরে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না। অ্যা যে এই 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 অর্থে এটা এক ধরনের আম মা মানে মানুষের সাথে যে আ মানুষের যে কিন্তু মানুষ যে আ নন হিউম্যান যে এলিমেন্ট এর কথা বলছি, যে অ্যানিমাল বা বায়োডাইভার্স জগতের যে অন্যান্য যে অ্যাম যে যে বলব যে ল্যান্ডস্কেপ বলি,
অ্যানিমাল তো মোর লাইভলি, বাট ল্যান্ডস্কেপ বা রিভার, পানি, এইগুলোর সাথে তো ডিসকানেক্ট করে ইতিহাস লেখা সম্ভব না মানুষের। তো এই এই জিনিসগুলা উম এখন বেশ হচ্ছে যে বেশ প্রবলভাবে উঠে আসছে যে মানুষের ইতিহাস যদি আমরা রচনা করতে চাই তাহলে অন্যদের যে নন হিউম্যান আ যে অ্যাক্টরসটা আছে তাদেরকেও আনতে হবে। এখন আম এটা বলতে গিয়ে অনেকে দুটো কথা বলছেন। একটা হলো যে ডিপ হিস্ট্রি যে মানুষ অ্যা একটা প্রজাতি মাত্র। মানে অন্যান্য হাজারো স্পেসিস এর মধ্যে একটা somewhat maybe perhaps accidentally or divinely এটা একটা একটু ইমপ্রুভড ভার্সন। কিন্তু তার আশেপাশে যে ইকোলজিক্যাল ওয়ার্ল্ড যে জগৎ, সেই জগতে যারা বাসিন্দা নন হিউম্যান তাদের ইতিহাস ইকুয়ালি ইম্পোর্টেন্ট। হ্যাঁ? এটাকে বলছে যে এটা হলো ডিপ হিস্ট্রি অফ ইকোলজি। তার মধ্যে মানুষ একটা ওয়ান অফ দ্য মেনি স্পেশাল। এটা কিসের এগেইনস্ট এ দাঁড়াচ্ছে? যে অ্যানথ্রোপোসেন্ট্রিক হিস্ট্রি, যে হিউম্যান সেন্ট্রিক হিস্ট্রির বিরুদ্ধে বা অপোজিশনে দাঁড়াচ্ছে আপনার ডিপ ইকোলজিক্যাল হিস্ট্রি। সো এই কনটেক্সটে আমাদেরকে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে অনেক বিষয় উঠে আসে যে অ্যানিমাল হিস্ট্রি গুলা কিভাবে লেখা হচ্ছে, কিভাবে হর্স কিভাবে পৃথিবীকে করেছে। তারপরে এইগুলোর পাশাপাশি এখন ইনঅ্যানিমেট যেটা বলা হচ্ছে নদীকেও এজেন্সি হিসেবে ধরা হচ্ছে। নদীকে এজেন্সি হিসেবে ধরা হচ্ছে যে নদীর একটা প্রি মডার্ন একটা কনসেপশন ছিল যে নদীকে ঘিরেই সভ্যতা গড়ে উঠেছে। তো এটা একটা সবাই আমরা জানি। সেই সূত্রে আমরা নীল নদ বলি বা সিন্ধু নদী বলি, সবকিছুতে এটা গড়ে উঠেছে। কিন্তু এখন যে নতুন মাত্রা যোগ হয়েছে সেটা হচ্ছে যে নদী শুধু এম মানে প্যাসিভ এজেন্ট না। যে নদী প্রবাহিত হচ্ছে, ওখানে মানুষজনের সুবিধা হচ্ছে, ইরিগেশন করছে, আস্তে, আস্তে বসতি গড়ে উঠছে, সভ্যতা গড়ে উঠছে। আ সেটা শুধু না, নদী ইজ অ্যান অ্যাক্টিভ এজেন্ট। নদী অ্যাক্টিভ এজেন্ট। এখন আপনি যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে। কবিতাটা নদীর মতো লম্বা একটা কবিতা। হ্যাঁ? এবং কবিতার শিরোনাম হলো নদী। এবং ওর কবিতাটাও নদীর মতো উনি ওইভাবেই লিখেছেন। ওই নদী শিরোনামে উনি কোথাও বলছেন যে নদী বলছে যে আম নদী ২ হাত ২ বাহু তুলে আমাদেরকে আহ্বান করছে তার কাছে। এই যে নদীর যে আহ্বান করার যে আকুলতা, এটা থেকে বোঝা যায় যে এজেন্সি আছে। এটা একটা পোয়েটিক একটা এজেন্সি। একটা কবি এটা চিন্তা করছেন। ওয়েস্টার্ন ইসের মধ্যে এগুলো আছে। কিন্তু নদীর আবার হিস্টোরিয়ানরাও বলছে যে ক্লাইমেটিক হিস্ট্রি বলে নদীর মেমোরি আছে। গতকাল আবহাওয়া কেমন ছিল, আজকের ক্লাউড কেমন ফরমেশন, নদীর কাছে এই মেমোরি, নদী ইজ এ রেজিস্টার। হ্যাঁ? নদী সব খবর রাখে। কারণ নদীর সাথে ক্লাউডের সম্পর্কের বৃষ্টির সম্পর্ক আছে। নদী এটার ক্রিয়েটর। এই অর্থে একটা তারপরে যদি এই জিনিসগুলো আমরা বলতে পারি এনভায়রনমেন্টাল হিউম্যানিটিজ এর পার্সপেক্টিভ থেকে যদি দেখি, যেমন টনি মরিসনের একটা লেখা আছে। উনি বলছেন যে উম নদী জানে মানে নদী গতকাল কোথায় ছিল, সে ধরেন তার ফ্লাড এর মাধ্যমে সেই জায়গাটা অকুপাই করে গেছে। আবার সে ফিরে গেছে কিন্তু তার স্বাক্ষর সে রেখে গেছে। তার বাড়িঘর চিহ্ন সে রেখে গেছে। পরবর্তী বছরের বন্যায় সে আবার ভিজিট করবে। এটা তার জায়গা। তার যে এই যে জায়গাটা, সেই অর্থে নদীর একটা এজেন্সি আছে। তো এরকম অনেকভাবে নদীর এজেন্সি আমরা খুঁজে পেতে পারি। কিন্তু সবথেকে বড় কথা যে পলিটিক্যালিও এই যে ব্রিটিশদের কথা, এই এম্পায়ার এর কথা বললাম। এই এম্পায়ার গুলো তো যা ইচ্ছা তাই করতে পারে নাই। নদীকে কেন্দ্র করেই তাদেরকে এ এগোতে হয়েছে। এবং কিছুটা সফল হয়েছে, আবার কতটা সফল হয় নাই। তো এইসব চিন্তা করলে সেন্ট্রাল মেইনস্ট্রিম হিস্ট্রির ক্ষেত্রেও আমরা নদীকে মনে করছি যে এটা এক ধরনের এজেন্সি আছে এবং এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে, গবেষণা হচ্ছে। এবং ইদানিং যে আমরা নিউজিল্যান্ডে, বাংলাদেশে যে লিগ্যাল একটা পার্সনহুড দেয়া হচ্ছে নদীকে, যে নদীর একটা পার্সনহুড আছে। যে লিগ্যাল স্ট্যাটাস। সেই অর্থে লিগ্যালি স্পিকিং এটাও
লিগালিও একটা এজেন্সির কথা চিন্তা করা যায়। নন হিউম্যান অ্যাক্টরের মধ্যে যেটা খচ্চরের কথা বলছিলাম যে মিউল, সেই মিউলটা ছিল সবথেকে বড় ইন্টার রিভার ভ্যালি কমিউনিকেশনের মাধ্যম। এবং এই মিউলিটেয়ার কারা ছিল? এটা ছিল ইউনানের মুসলমানরা ছিল, ইউনানের চাইনিজ মুসলিম। এরাই ছিল মিউলিটেয়ার, মানে এটা চালক ছিল খচ্চরদের। এবং এরাই কিন্তু এই কানেক্টিভিটিটা মিউল অ্যান্ড ম্যান, ম্যান অ্যান্ড মিউল, এই যে রিলেশনশিপটা, এটা তারা এটাকে তারা মানে এই কানেক্টিভিটিটা বজায় রাখছে। এবং এই মিউলিটেয়াররা যারা বিভিন্ন এলাকায় যাচ্ছে এবং তাদের যাওয়ার রাস্তাটা কোথায়? তারা দুর্গম পাহাড় অতিক্রম করে নেক্সট অ্যাভেইলেবল নেভিগেবল পয়েন্টে যাচ্ছে। তাদের কাজ সেখানে শেষ। কারণ সেখান থেকে নৌকা যাচ্ছে। কিন্তু মাঝখানের এই জায়গাটা তারা ডিল করছে। সে হিসেবে এরা গুরুত্বপূর্ণ কাজ করছে, মিউল অ্যান্ড মিউলিটেয়ার্সরা।